আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ক্লাস। যে কেউ ইংরেজি ভাষা শিখতে পারবে আমাদের এই ভিডিও সেশন দেখে। আর যদি থাকে এই স্পোকেনের বইটি আপনার কাছে, এই প্রত্যেকটা ক্লাসে পাবেন একটা স্ক্যান করার জায়গায়, স্ক্যান করলে পেয়ে যাবেন আমাদের এই ক্লাসগুলো। এই বইটা লিখেছি আমি, ভিডিওগুলোও আমার, দ্যাট মিনস একদম প্র্যাকটিক্যাল ক্লাসের ফিল পাবেন আপনি। চলুন তাহলে আমাদের আজকের ক্লাস আমরা শুরু করি। যেমনটা বলছিলাম, 21তম ক্লাসে আমরা প্রিপোজিশন শিখব। আর প্রিপোজিশন অনেকে মুখস্থ করে, আমি আজকে তাদেরকে বলতে চাই, প্লিজ ডোন্ট নিড টু মেমোরাইজ এনি প্রিপোজিশন। মুখস্থ ছাড়াও প্রিপোজিশনে যে এত ভালোভাবে কথার মধ্যে, লেখার মধ্যে ব্যবহার করা যায়, আজকের ক্লাস জুড়ে আমরা শিখব। আর হ্যাঁ, যাদের কাছে আমাদের বই সেট নেই, অবশ্যই বইটা নিয়ে খাতা কলম নিয়ে বসতে হবে, কারণ এটা কমপ্লিট একটা কোর্স। তাহলে চলুন আমরা শুরু করি। প্রিপোজিশন সাধারণত দুই প্রকারের হয়, প্রিপোজিশন অফ প্লেস অ্যান্ড প্রিপোজিশন অফ টাইম। এই ক্লাস জুড়ে আমি চেষ্টা করব প্রিপোজিশন অফ প্লেস অ্যান্ড টাইম দুটো নিয়ে আলোচনা করার জন্য। প্রিপোজিশনের একটু বেসিক ধারণা আমরা আগে নিয়ে নিই। এখানে একটা সংজ্ঞা আছে প্রিপোজিশনের, চলুন একটু পড়ে দেখি কি লেখা আছে, যেহেতু অনেক বেশি ইম্পর্টেন্ট না এটা। হ্যাঁ, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্য ওয়ার্ড বা সেন্টেন্সের সাথে তাদের নাউন বা প্রোনাউনের সম্পর্ক বুঝিয়ে দেয়, তাকে প্রিপোজিশন বলে। আরো সহজ করে দেই, নাউন বা প্রোনাউনের পূর্বে যেটা বসে সেটাই প্রিপোজিশন। দ্যাট মিনস একটা পরিপূর্ণ বাক্যের মধ্যে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে টোটাল বাক্যের সাথে যে সম্পর্ক তৈরি করে নাউন বা প্রোনাউনের, সেটাই প্রিপোজিশন। এখানে একটু বাংলায় লেখা আছে, আপনারা একটু পড়ে নেবেন। একটা এক্সাম্পল দেই, দ্য মোবাইল ইজ অন দ্য টেবল। এখানে অন দ্য টেবলের সাথে কানেক্ট করছে কি বলেন তো? প্রিপোজিশন অন, দ্যাট ইজ দ্য ইউজিং অফ প্রিপোজিশন। আরেকটা বাক্য দেখি আমরা, দ্য পেন ইজ ইন হিজ পকেট। কলমটি তার পকেটে। এখানে প্রিপোজিশন কি? ইন। দ্যাট মিনস হিজ পকেটের সাথে কানেক্টেড করে দিয়েছে কি? ইন। দ্যাট ইজ দ্য ইউজ অফ প্রিপোজিশন। আমি আর একটু ক্লিয়ার হই এখানে। প্রিপোজিশনের সংজ্ঞা থেকে আমরা সহজেই বুঝতে পারি যে প্রিপোজিশন শুধু নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে। দ্যাট মিনস প্রিপোজিশন কোথায় বসবে? নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে। আশা করি আপনাদের বুঝতে কারো কোনো সমস্যা নেই। আর হ্যাঁ, এখন আমি প্রিপোজিশন অফ টাইম নিয়ে একটু কথা বলবো। প্রিপোজিশন অফ টাইম, এখন আমি প্রিপোজিশনের একটা গল্প বলবো। এই গল্পটা যদি আপনি মনে রাখতে পারেন, প্রিপোজিশন অফ টাইম আপনার জন্য অনেক বেশি সহজ হবে। চলুন তাহলে আমরা গল্পটা একটু দেখি। প্রিপোজিশন এর ইন আর হলো অন প্রিপোজিশন কোথায় বসে, বিশেষ করে এই দুইটি আমরা বেশি ভুল করি। মনে রাখবেন গল্পটা, দিনের ছোট্ট একটা অংশ কি? নিশ্চয়ই মর্নিং। এম ফর মর্নিং, দ্যাট মিনস মর্নিং এর আগে প্রিপোজিশন ইন বসে, ইন দ্য মর্নিং। দিনকে যদি আমরা তিনটা পার্টে ভাগ করি তাহলে কি হয়? তিনটা পার্ট, মর্নিং, আফটারনুন, ইভিনিং। দ্যাট মিনস দিনের ছোট্ট একটা অংশ বুঝাতে প্রিপোজিশন ইন ব্যবহার করি। ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। মনে রাখতে হবে MAT। আচ্ছা, দিনের থেকে বড় কি? যদি আমরা একটা দিনের একটা অংশকে একটু পার্ট করি, এটাকে যদি আবার একটু বড় করি, তাহলে দিনের থেকে বড় হলো কি বলেন তো? উইক, সপ্তাহ। সপ্তাহের আগে প্রিপোজিশন ইন বসে, তাহলে কি হবে? ইন দ্য ফার্স্ট উইক, ইন দ্য সেকেন্ড উইক। তাহলে সপ্তাহের আগে প্রিপোজিশন ইন বসে। এবার বলেন তো, সপ্তাহ থেকে বড় কি? নিশ্চয়ই মান্থ। মান্থের আগে প্রিপোজিশন ইন বসে, ইন মে, ইন জুলাই। এখানে কিন্তু অনেক সময় আমরা বেশি ভুল করি, কারণ এখানে একটা সিকোয়েন্সি মেনটেন করবো আমরা। আচ্ছা, মাসের থেকে বড় কি? নিশ্চয়ই মাসের থেকে বড় হলো সিজন। সিজন কয় মাসে হয়? 3 মাসে হয়, 4 মাসে হয়। এটা মূলত সিজন। সিজনের আগে প্রিপোজিশন কি বসে? ইন। ইন উইন্টার, ইন সামার, ইন রেনি সিজন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আবার একটু রিক্যাপ করে দিচ্ছি। দিনের ছোট্ট একটা অংশ বুঝালে প্রিপোজিশন ইন বসে, যেমন ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। দিনের থেকে বড় হলো সপ্তাহ। সপ্তাহের আগে প্রিপোজিশন ইন বসে। সপ্তাহের থেকে বড় হলো মাস। মাসের আগে প্রিপোজিশন ইন বসে। মাসের থেকে বড় কি? সিজন। সিজনের আগে প্রিপোজিশন ইন বসে। সিজনের থেকে নিশ্চয়ই বড় কি? ইয়ার। ইয়ারের আগে কি বসে? প্রিপোজিশন ইন বসে। তাহলে কি হবে? ইন 2010, ইন 2025, ইন 2026। মাস ইয়ারের থেকে বড় কে? নিশ্চয়ই ডিকেড। ডিকেড বলতে আমরা কি বুঝি? দশককে। 10 বছর পর পর একটা ডেকেড হয়। ডেকেডের আগে প্রিপোজিশন কি বসে? ইন বসে। তাহলে কি বলবে? কি হতে? ইন 1917। ইন 1917 অর্থ কি? 70-এর দশকে, 80-এর দশকে, 90-এর দশকে, তখন আমরা প্রিপোজিশন ইন ব্যবহার করব। আচ্ছা, ডিকেডের থেকে বড় কি? এজ, টাইম, পিরিয়ড। আবার বলি, এজ,
টাইম পিরিয়ড। এখনো কিন্তু ইংল্যান্ডে একটা প্রচলন আছে, রানীকে বা রাজাকে কেন্দ্র করে একটা সময়কে বোঝায়। এটা 5 বছর হতে পারে, 10 বছর হতে পারে, আবার 20 বছর হতে পারে। এর আগে কিন্তু প্রিপোজিশন ইন বসে, যেমন ইন এলিজাবেথেন এইজ, অর্থ কি রানী এলিজাবেথেন এইজের সময়টাকে ইন্ডিকেট করে। তাহলে প্রিপোজিশন কি বসবে? ইন রানী এলিজাবেথেন এইজ, ইন ক্যারোলাইন এজ। তাহলে আমরা বুঝতে পেরেছি এইজ টাইম পিরিয়ডটাকে কখন ব্যবহার করব। আর এইজ টাইম পিরিয়ড থেকে বড় কি? নিশ্চয়ই সেঞ্চুরি। সেঞ্চুরি কত বছর হয়? আমরা নিশ্চয়ই জানি 100 বছরে একটা সেঞ্চুরি হয়। সেঞ্চুরি আগে প্রিপোজিশন কি বসে? ইন বসে। ইন দ্য 21st সেঞ্চুরি, এইভাবে আমরা ব্যবহার করব। এবার চলে আসি প্রিপোজিশন অন কোথায় বসে। মনে রাখবেন যেখানে ডে উল্লেখ করা থাকবে, ডে, তখনই প্রিপোজিশন অন বসবে। কিতে বসবে? অন। আর যদি ডে উল্লেখ করা না থাকে তাহলে প্রিপোজিশন অন হবে না, এতটুকু মনে রাখবেন। যেমন এই যে ডে আছে, অন ফ্রাইডে, অন ফ্রাইডে, ওয়ান স্যাটারডে, ওয়ান সানডে, সেক্ষেত্রে প্রিপোজিশন কি বসবে? অন। আবার যদি ডেট আর হলো মাস একসাথে থাকে তখন কিন্তু প্রিপোজিশন কি বসবে? অন। আমরা কিন্তু আগে পড়ে আসছি এপ্রিলের আগে, মের আগে প্রিপোজিশন ইন বসে, কিন্তু এখানে কিন্তু ডেট সহকারে আছে। যদি ডেট সহকারে থাকে তাহলে প্রিপোজিশন অন, আর যদি ডেট না থাকে তাহলে শুধু প্রিপোজিশন ইন হবে। ছোট্ট একটা নোট নিয়ে রাখবেন। এরপরে ডে উল্লেখ করা থাকলে কি হবে? অন। যেমন অন হিজ বার্থডে। যদি বলা হয় শুধু বাথ তাহলে কি হবে? ইন বাথ। যদি বলা হয় বার্থডে, অন বার্থডে। ভেক্টরি যদি বোঝায় তাহলে শুধু কি বসবে? ইন। আর যদি ভেক্টরি ডে বোঝায় তাহলে হবে অন দ্য ভেক্টরি ডে, অন দ্য ভেক্টরি ডে। এখানে আছে ঈদ, ঈদের জন্য প্রিপোজিশন ইন বসে। যদি বলা ঈদ ডে সেই ক্ষেত্রে প্রিপোজিশন কি বসবে? অন ঈদ ডে। ক্রিসমাস বোঝালে প্রিপোজিশন ইন হয়, আবার যদি ক্রিসমাস ডে হয় একসাথে তাহলে প্রিপোজিশন বসবে কি? অন। তাহলে আশা করি আপনারা এই ছোট ছোট জিনিসগুলো ভুল হবে না। তাহলে এটাই হলো আমাদের প্রিপোজিশন অফ টাইম। চলুন তাহলে আমরা এবার পরবর্তী স্লাইডে যাই। আমরা প্রিপোজিশন অফ প্লেস নিয়েও কথা বলবো। এই সেশনটা একটু বড় হতে পারে, কারণ হলো এটা অনেক বড় একটা সেশন। চেষ্টা করবো আমি আরো ছোট করে আপনাদেরকে শেখানোর জন্য। এই প্রিপোজিশন ইন অন কোথায় বসবে আরো অনেক বেশি এক্সাম্পল আমি এখানে দিয়ে দিয়েছি। এটা যদি আপনারা একটু বাসায় প্র্যাকটিস করেন, আই হোপ ইট উইল বি ক্লিয়ার। যেমন ইন আ কার, ইন আ হাউস, ইন আ ব্যাগ, কোথায় ইন বসবে? অন বসবে কোথায়? এখানে অনেক বেশি এক্সাম্পল দেওয়া আছে। এখানে কিন্তু আমি আরো বেশি এক্সাম্পল বাংলা সহকারে দিয়েছি, কারণ আপনাদের যেন হেল্প হয়। যাদের বই আছে অবশ্যই বইটা খুলে বসবেন, পেজ নাম্বার 51-এ চলে আসবেন। এবার আমি দেখাবো প্রিপোজিশন অফ প্লেসের ব্যবহার। প্রিপোজিশন অফ প্লেসের ব্যবহার এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। ওকে, আবার আপনারা একটু খাতা কলম নিয়ে বসবেন, যদি এই ক্লাসটা একটু বড় হতে পারে। প্রথমত হলো এখানে হলো প্রিপোজিশন অফ প্লেসের উপরে আমরা এখন আলোচনা করব। যেমন বাইরে থেকে, এটা হলো একটা সার্কেল নিলাম আমরা। প্রথমত কি নিলাম? আমরা একটা সার্কেল নিলাম। মনে রাখবেন একটা সার্কেল নিয়েছি। সার্কেলতে বাইরে থেকে যদি ভিতরে যাওয়ার গতি বোঝায়, যদি ভিতরে গিয়ে সে থেকে যায় তাহলে প্রিপোজিশন বসবে ইনটু। যেমন আই এম গোয়িং ইনটু দ্য ডোর, আই এম গোয়িং ইনটু দ্য ডোর, আমি দরজার ভিতর দিয়ে যাচ্ছি, গিয়ে কি আমি থেকে যাব। আর যদি এই পাশ দিয়ে ঢুকে এই পাশ দিয়ে বের হয়ে যায় তাহলে প্রিপোজিশন বসবে থ্রু। আই এম গোয়িং থ্রু দ্য মার্কেট, আমি মার্কেটের ভিতর দিয়ে যাচ্ছি, ভিতরে এই পাশ দিয়ে ঢুকে আমি কিন্তু ওই পাশ দিয়ে বের হয়ে যাব, তখন প্রিপোজিশন কি বসবে? থ্রু। বাইরে থেকে ঢুকে যদি ভিতরে থাকে যায় ইনটু, আর যদি এই পাশ দিয়ে ঢুকে এই পাশ দিয়ে বের হয়ে যায় তাহলে হবে থ্রু। অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন, আমার কথাগুলো নোট নেবেন। আর যদি কেউ আড়াআড়ি রাস্তা অতিক্রম করে তখন প্রিপোজিশন হবে কি? অ্যাক্রস। আই এম গোয়িং অ্যাক্রস দ্য রোড, আমি রাস্তাটা আড়াআড়ি অতিক্রম করছি। ওকে, এরপরে হলো যদি ভিতরে কোনো কিছু থাকে তখন প্রিপোজিশন ইন অথবা ইনসাইড ব্যবহার হবে। যেমন দ্য বার্ড ইজ ইন দ্য কেস, অথবা দ্য বার্ড ইজ ইনসাইড দ্য কেস, পাখিটি খাঁচার ভিতরে আছে। আর যদি এগুলো বাহিরে থাকে তখন হবে আউট অফ অথবা আউট। দ্য বার্ড ইজ আউট অফ দ্য কেস, দ্য বার্ড ইজ আউট অফ দ্য কেস। আশা করি আপনি বুঝতে পেরেছেন। উপরে যদি কোনো জিনিস একদম টাচ লাগা অবস্থায় থাকে তখন প্রিপোজিশন অন হবে। যেমন দ্য ফোন ইজ অন দ্য টেবল, এইখানে কিন্তু লেগে আছে, দ্য ফোন ইজ অন দ্য টেবল, ফোনটি টেবিলের উপরে আছে।
আবার যদি টেবিলের উপরে থাকে কিন্তু কাভার করে তখন কিন্তু প্রিপোজিশন ওভার হবে। আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা নিশ্চয়ই একটা মোবাইল ফোন আর এটা একটা বই। বড় কোনটা? নিশ্চয়ই এই বইটা বড়, এই ফোনটা ছোট। যেমন এই যে কাভার করে বলতে কি, আমি যদি এইভাবে ফোনটা রাখি নিশ্চয়ই এই বইটা কিন্তু ফোনটাকে কাভার করে ফেলতেছে, মানে ঘিরে ফেলতেছে। যদি ঘিরে ফেলে তখন প্রিপোজিশন কি বসবে? ওভার। দ্য ফোন ইজ ওভার দ্য বুক। দ্য ফোন ইজ ওভার দ্য বুক। ফোনটি বইয়ের উপরে। আমি আবার একটু ক্লিয়ার করি, যদি উপরে কাভার করে তখন প্রিপোজিশন বসবে ওভার, আর যদি কাভার না করে তখন কিন্তু অ্যাবভ হবে। যেমন দ্য ফোন ইজ অ্যাবভ দ্য বুক। দ্য ফোন ইজ অ্যাবভ দ্য বুক অর্থ ফোনটি বইয়ের উপরে কিন্তু কাভার করে না, মানে ঘেরে না। আবার এইভাবে যদি বলি দ্য বুক ইজ অ্যাবভ দ্য ফোন, সরি, দ্য বুক ইজ ওভার দ্য ফোন। দ্য বুক ইজ ওভার দ্য ফোন, দ্যাট মিনস বইটি ফোনের উপরে কিন্তু কাভার করে, ঘিরে ফেলে। আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, এইবার যদি নিচে টাচ লাগা অবস্থায় কিছু থাকে সেই ক্ষেত্রে প্রিপোজিশন বিনেথ হয়। যেমন টেবিলের নিচে কিছু আছে বা টাচ লাগা অবস্থায় আছে তখন হবে বিনেথ। আবার যদি একটু নিচে থাকে কিন্তু কাভার করে তখন কিন্তু আন্ডার হবে। আর নিচে কিন্তু কাভার করে না তখন হবে বিলো। দ্যাট মিনস উপরে যেটা আমি শিখালাম ঠিক ওটার বিপরীতটাই নিচে হবে। আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। আর বুঝতে সমস্যা হলে অবশ্যই একটু পজ দিবেন, ট্রাই করবেন আর একটু ক্লিয়ার হওয়ার জন্য। এবার আমি আর একটু ব্যবহার দেখাচ্ছি। যেমন একদম পাশে টাচ লাগা অবস্থায় যদি থাকে তখন কিন্তু প্রিপোজিশন বাই হয়। যেমন ছেলেটি মেয়েটার গায়ের সাথে গা টাচ লেগে বসে আছে পার্কে, তাহলে কি হবে? দ্য বয় স্যাট বাই দ্য গার্ল ইন দ্য পার্ক। ছেলেটি মেয়েটির গায়ের সাথে গা টাচ লেগে বসে আছে পার্কে। তাহলে খুবই পাশাপাশি হলে টাচ লাগা অবস্থায় বোঝালে তখন হবে বাই। আবার যদি একটু মাঝখানে দূরত্ব বেশি থাকে, এখানে কিন্তু দূরত্ব কম, এখানে দূরত্ব বেশি, তখন হবে বিসাইড অথবা নেক্সট টু। মিস্টার রয় ইজ বিসাইড মি, কারণ রয় ভিডিও করতেছে, রয় কিন্তু আমার থেকে বেশ একটু ফাঁকে আছে। আর যদি রয় আমার সাথে একদম গায়ের সাথে গা টাচ লাগাই থাকতো তখন কিন্তু আমি বাই ব্যবহার করতাম। আবার যদি আছে, যেমন এই বিল্ডিং এ অনেক বড় একটা বিল্ডিং, ওই পাশে কিংবা আশেপাশে কেউ আছে তখন হবে নিয়ার অথবা ক্লোজ টু। যেমন দ্য রেস্টুরেন্ট ইজ নিয়ার মাই হাউস। রেস্টুরেন্টটি আমার বাসার পাশে, বাট মোটামুটি একটু দূরত্ব আছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। খুবই কাছাকাছি হলে বাই, একটু ফাঁকা ফাঁকা হলে বিসাইড অথবা নেক্সট টু, যদি আরো দূরত্ব বোঝায় তাহলে নিয়ার অথবা ক্লোজ টু হবে। আশা করি ক্লিয়ার। মুখোমুখি যদি কেউ থাকে তখন হবে বিফোর। যেমন আমি আর রয় ভিডিও বানাচ্ছি আমরা, সে কিন্তু আমার মুখের দিকে তাকানো আছে, তাহলে কি বলবো? মিস্টার রয় ইজ বিফোর মি। মিস্টার রয় ইজ বিফোর মি। আমি কিন্তু আপনার বিফোরে, সামনে না, বিফোরে, মুখোমুখি, কারণ আপনি আমার ভিডিওটা দেখছেন। মিস্টার রাজন ইজ স্ট্যান্ডিং বিফোর ইউ। ওকে, সামনে ইংরেজি হবে ইন ফ্রন্ট, প্রিপোজিশন হবে কি ইন ফ্রন্ট। আমি যদি, যেমন আপনি আমাকে দেখছেন, আমি যদি এইভাবে তাকাই তাহলে হবে মিস্টার রাজন ইজ ইন ফ্রন্ট অফ মি। আপনি বলবেন মিস্টার রাজন ইজ ইন ফ্রন্ট অফ মি। আর আমি যদি এইভাবে তাকাই মিস্টার রাজন ইজ বিফোর মি। ওকে, বিহাইন্ড শব্দের অর্থ হলো পেছনে। আমি যদি এইভাবে থাকি, রয় আমার পেছনে দাঁড়ানো আছে, তখন কি বলবে? মিস্টার রয় ইজ বিহাইন্ড রাজন। মিস্টার রয় ইজ বিহাইন্ড রাজন, অর্থাৎ রাজনের পেছনে রয় আছে। অপোজিট শব্দের অর্থ হলো বিপরীত পাশে। আমরা রাস্তার এই পাশ থেকে ওই পাশে যখন বলবো তখন বলবো বিপরীত, অপোজিট। যেমন দ্য রেস্টুরেন্ট ইজ অপোজিট মাই হাউস। রেস্টুরেন্টটি আমার বিপরীত পাশে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই একটু এক্সাম্পলগুলো নোট নেবেন। টু ব্যবহার করি আমরা যখন নির্দিষ্ট কোনো স্থানে যাওয়ার গতি বোঝাতে আমরা টু ব্যবহার করি। যেমন আমি ধানমন্ডি যাচ্ছি, আই এম গোয়িং টু ধানমন্ডি, মানে আমার নির্দিষ্ট ডেস্টিনেশন কিন্তু ধানমন্ডি। আই এম গোয়িং টু ঢাকা ইউনিভার্সিটি, আমি ঢাকা ইউনিভার্সিটিতে যাচ্ছি, দ্যাট মিনস আমার নির্দিষ্ট ডেস্টিনেশন কিন্তু ঢাকা ইউনিভার্সিটি।
আর টুয়ার্ডস হলো দিকে বোঝাতে। যেমন আমি ঢাকা ইউনিভার্সিটির দিকে যাচ্ছি, ওইখান থেকে চাইলে কিন্তু আমি ঢাকা কলেজেও যেতে পারি অথবা ইডেন কলেজেও যেতে পারি। তাহলে কিভাবে ইংরেজিতে বলবো? আই এম গোয়িং টুয়ার্ডস ঢাকা ইউনিভার্সিটি, আই এম গোয়িং টুয়ার্ডস ঢাকা ইউনিভার্সিটি। এরপরে আমি চাইলে আমি কিন্তু ঢাকা কলেজে ঢুকে যেতে পারি, আবার অথবা ইডেনেও যেতে পারি। তো আমি যখন নির্দিষ্ট জায়গা ফিক্সড করে যাব তখন হবে টু, আর যদি নির্দিষ্ট জায়গা ফিক্সড না করি ওই দিকে যাচ্ছি তখন হবে টুয়ার্ডস। আশা করি ক্লিয়ার। অ্যালোন আর বাই ব্যবহার করি যখন বরাবর অর্থে ব্যবহার করি। যেমন মিস্টার রহিম ইজ ওয়াকিং অ্যালন দ্য রোড। রহিম রাস্তার বরাবর হাঁটছে, রাস্তা ধরে হাঁটছে। ওকে। অন অর্থ কোনো কিছুর উপরে লেগে আছে বোঝাতে, অলরেডি উপরে আমরা আলোচনা করেছি, এটাকে আরো বেশি ক্লিয়ার করলাম। যেমন এই ফোনটা বইয়ের উপরে আছে, দ্য ফোন ইজ অন দ্য বুক, দ্য ফোন ইজ অন দ্য বুক। আশা করি আপনারা এই ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। যদি না বুঝেন অবশ্যই ভিডিওটা পজ, দেন ইউ ক্যান ট্রাই টু গো ফর রিপিট। এই প্রিপোজিশনগুলো আমি আরো বেশি এক্সাম্পল অ্যাড করেছি, কারণ প্রিপোজিশন অফ প্লেস, প্রিপোজিশন অফ টাইম আমার দুইটাই ক্লাস লাগে সাধারণত পড়াতে। আমি চেষ্টা করেছি আপনাদেরকে জিস্ট পয়েন্টটা ধরিয়ে দেওয়ার জন্য। যারা বুঝবেন না তারা এখানে এসে আরেকটু বেশি এক্সাম্পল দেখবেন, তাহলে আপনার জন্য আরো বেশি সহজ হবে। এটা আপনার হোম টাস্ক থাকবে। আমি যদি একটু নিচে যাই, এখানে কিছু সাম প্রিপোজিশন ভেরি ইম্পর্টেন্ট। এই প্রিপোজিশনগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মতো কাজ করে। আপনি চেষ্টা করবেন এই প্রিপোজিশনগুলো একটু ভালো করে পড়ে নেওয়ার জন্য। যেমন টু, দিকে, গো টু স্কুল, স্কুলের দিকে, মানে আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলের যাচ্ছি। এইভাবে আমরা এই ব্যাপারগুলো একটু আলোচনা করে নিব। বইয়ের পেজ নাম্বার 54, অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন আর বইটির সাথে থাকবেন। এরপর আমি আরো বেশি কিছু এক্সাম্পল অ্যাড করেছি, কারণ হলো প্রিপোজিশন, ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ ইউর প্রিপোজিশনাল স্কিল, মানে ইউজিং অফ প্রিপোজিশন, আপনাকে কিন্তু অনেক বেশি এক্সাম্পল পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। সেই জায়গা থেকে এই ক্লাসটাতে আমি একটু বেশি কম্পারেটিভলি প্রিপোজিশন অ্যাড করেছি। আরও কিছু এক্সাম্পল আছে, অ্যাপ্রোপ্রিয়েট কিছু প্রিপোজিশন আছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু কোনো নিয়ম নীতি মানবে না, সে তার মতোই ব্যবহার হবে। ওকে, এইবার প্রিপোজিশন ব্যবহার করে আমি একটা কনভারসেশন অ্যাড করেছি। আপনারা জানেন প্রত্যেকটা ক্লাসে কিছু কনভারসেশন থাকে, যেমন টাস্ক 3-তে সেটাই। যেমন হাই, ওয়্যার ইজ ইয়োর ক্যাট, তোমার ক্যাটটি কোথায়? ইটস ইন দ্য বক্স। এখানে কিন্তু প্রিপোজিশন আমি ইন ব্যবহার করেছি, এটা বক্সের ভিতরে আছে। ও, অ্যান্ড ইয়োর বুক, এবং তোমার বই? ইটস অন দ্য টেবল, এটা টেবিলের উপর আছে। আমি কিন্তু টেবিলের ব্যবহারটা শিখিয়ে দিয়েছি এখানে। ওকে, আশা করি আপনারা এটা একটু পড়ে নিতে পারবেন, কারণ ইটস ভেরি ইজি। এবার যদি আমি একটু টাস্ক 4-এ, আপনারা জানেন আমার এই বইয়ের আমাদের যে কম্বো সেট আছে ইংলিশ ফ্যান্টাসির বইয়ের, প্রত্যেকটা বইয়ে টাস্ক 4-এ হলো কিছু কমন এক্সপ্রেশন আছে। এই কমন এক্সপ্রেশনগুলো আমরা একটু ভালো করে পড়ে ফেলবো। প্রথম আছে ইট ডাজন্ট ম্যাটার, এতে কিছু যায় আসে না। ডোন্ট টাচ ইট, এটা ছুঁয়ো না। এই কমন এক্সপ্রেশনগুলো আমরা একটু ভালো করে পড়ে ফেলবো, এটা আপনাদের হোম টাস্ক। এবার আসছে আমাদের মজার টপিক, টাস্ক 5-এ, প্রেজেন্টেশন দ্য বেনিফিটস অফ এক্সারসাইজ। আমরা যে শরীর চর্চা করি এইটার বেনিফিট নিয়ে একটা প্রেজেন্টেশন আপনার কিন্তু দিতে হবে এই ভিডিওর কমেন্ট সেকশনে, যদি আপনি একদম খুব সিরিয়াসলি কোর্সটা কমপ্লিট করেন। আই উইল চেক ইউর কমেন্ট সেকশন। ওকে, এখানে খুব সাবলীল ভাষায় আমি অ্যাড করে দিয়েছি একটা প্রেজেন্টেশন, কিভাবে শুরু করবেন একটু দেখিয়ে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, টুডে আই এম গোয়িং টু টক অ্যাবাউট দ্য বেনিফিটস অফ এক্সারসাইজ। এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার হেলথ। এটা আমার শরীরের জন্য খুবই অনেক বেশি দরকারি একটা জিনিস। তো এটা একটু পড়বেন, পড়ে আপনি আপনার মতো করে একটা প্রেজেন্টেশন রেডি করবেন অ্যাবাউট ফিজিক্যাল এক্সারসাইজ। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর হ্যাঁ, যাদের কাছে আমাদের ইংলিশ ফ্যান্টাসির এই কম্বো বই সেট নেই, অবশ্যই তারা আগে বইটা সংগ্রহ করবেন, তারপর এই ক্লাসগুলো এনজয় করবেন। এটা হলো কমপ্লিট একটা লাইফ চেঞ্জিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স। If you want to improve your English language skill as early as possible, collect our book and enjoy my class. দেখা হবে নেক্সট ক্লাসে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। হ্যাপি লার্নিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান।